আচ্ছা, আমি শান্ত মেধাবী। আমি হচ্ছে সরকারি টিচার ট্রেনিং কলেজ ঢাকা থেকে বিএড অনার্স করতেছি। এখন ৩য় বর্ষের ষষ্ঠ সেমেস্টার। এছাড়া আমি গ্রিন ভয়েসের প্রচার সম্পাদক হিসেবে আছি। এই তো আমার পরিচয় হচ্ছে এতটুকুই। আজকে আমার যে বইটা রিভিউ করবো সেটা হচ্ছে একজন বিখ্যাত লেখক, নাম হচ্ছে হারমান হেস। বইটা আমার হাতে। তার লেখা একটা উপন্যাস। উপন্যাসটার নাম হচ্ছে সিদ্ধার্থ, যেটাকে বাংলায় অনুবাদ করেছে জাফর আলম স্যার। আহ, প্রথমেই আমি শুরু করি হারমান হেস। হারমান হেস জন্মগ্রহণ করেছিল 1877 সালে এবং তার মৃত্যু সাল হচ্ছে 1962 সাল। তো এর ভেতরে তিনি বেশ কয়েকটা সম্মানজনক পুরস্কারে পুরস্কৃত হয়েছিল, যার ভেতরে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে গ্যাটে। তিনি সেটা লাভ করেছেন। এরপরে হচ্ছে 1946 সালে তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত করেছিলেন। তো তার লেখনের ভিতরে আসলে 1922 সালের একটা অন্যতম উপন্যাস হচ্ছে সিদ্ধার্থ। তার লেখায় আমরা যে জিনিসগুলা দেখি সেটা হচ্ছে ব্যক্তি কিভাবে আত্মসমালোচনা করতে পারে সেটা, এবং আত্মার সাথে তার কি সম্পর্ক সেই জিনিসটা আমরা এখানে পাবো। তারপর বাস্তববাদের সাথে সমাজের যে বিরোধ বিরোধ একটা সম্পর্ক, মানে আমার মনে হয় যে হারমান হেসের যে লাইফস্টাইল অনেকটা আমি নিজের ক্ষেত্রেও মিল পাই যে হ্যাঁ, সবসময় সমালোচনা দিকটাকে যাওয়া উচিত, কিন্তু সমালোচনার সাথে সাথে কিছু থিঙ্কিংও থাকতে হবে পরিবেশের সাথে। পরিবেশ আসলে কী চাইতেছে। এখন আমি যদি সবসময় একটা আলাদা জগতে চলি, কিন্তু পরিবেশ যদি আমার এনভায়রনমেন্টের সারাউন্ডিংয়ে নাই থাকে, তাহলে কিন্তু তারা আমার হচ্ছে বিরোধী হয়ে পড়বে। সেই জিনিসটা করা যাবে না। তো আমি হারমান হেসের এই যে সিদ্ধার্থ গল্পটা, সিদ্ধার্থ নামটা শুনলেই মূলত আমাদের যে জিনিসটা প্রথম মাথায় চলে আসে যে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ বা আমাদের আসলে যারা বয়সন্ধিকালটা ছিলেন, নতুনে হচ্ছে আমরা যুবক বয়সে পদার্পণ করছি, তারা টুকটাক বিভিন্ন ধরনের লাইফে আপস অ্যান্ড ডাউনস দেখে দেখে বড় হচ্ছে, সুখ দুঃখ কষ্ট এই জিনিসগুলো থেকে আসলে আমাদেরকে প্রভাবিত করে। তো তখন আসলে আমাদের আর কি ওই রম্য রচনা টাইপের যে গল্পগুলো আছে ওগুলো আমাদের খুব একটা টানে না। জীবনের লাইফের থিঙ্কিংগুলো আমাদেরকে টানতেছে। তো এই সময় আমরা বুদ্ধ দর্শন করে থাকি। তো এই বুদ্ধ দর্শন আমাদের সাথে, বুদ্ধ দর্শন যে শান্তির একটা বিষয়, কারণ বৌদ্ধ ধর্মকে অনেকটা হচ্ছে পিস একটা বিষয় আমাদেরকে আছে। তো জীবনের একটা স্ট্রাকচার আমরা বলে দেয় কীভাবে কোন স্রোতে যাওয়া উচিত, সেই দর্শনটা আমরা যেহেতু করি, তো সিদ্ধার্থ ওই ক্যারেক্টারটাই, মানে মহান বুদ্ধ যিনি ছিলেন তার নামটাই চলে আসে। কিন্তু এই বইটা মূলত ওই বুদ্ধ ধর্মের বুদ্ধের কথা বলে নাই, ওই সিদ্ধার্থের কথা বলে। হারমান হেস একজন জার্মান সুইস লেখক ছিলেন তো তৎকালীন সময়। তো তিনি আসলে বিশ্বের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। ভারত উপমহাদেশে তিনি খুব অল্প সময়ের জন্য আসছিলেন। তারপরে তিনি হচ্ছে কোনো একটা অসুস্থ ছিলেন, তাহলে খুব একটা টাইম দিতে পারেন না। তখনকার সময় তার সাথে তার বাবা যেহেতু বাদী ছিলেন, তো তার সাথে অনেকেই সক্ষতাপূর্ণ আচরণ থাকার কারণে তিনি তার ফ্রেন্ড বা হচ্ছে তৎকালীন মানুষের থেকে যতটুকু সে বৌদ্ধ দর্শন বা তৎকালীন ভারত উপমহাদেশে হিন্দু দর্শন থেকে যতটুকু জানতে পেরেছে, তারা আমাকে সেই বইটা লেখার ট্রাই করছে। তো এখানে বেশ কিছু জিনিস দেখাইছে তিনি। তার ভিতরে আমার বেশ কয়েকটা জায়গা খুব ভালো লাগছে, যেটা হচ্ছে ধারণকৃত জ্ঞান কখনো ফলপ্রসূ হয় না, চিন্তার সাহায্যে সংগৃহীত জ্ঞানের স্থায়িত্ব বেশি। ধারণকৃত জ্ঞান, ছোটবেলা থেকেই আমরা হচ্ছে ধারণকৃত জ্ঞান নিয়ে বড় হচ্ছি। কীভাবে? যখন আমরা সরে সরে কথা শিখতেছি, তখন আমাদেরকে কেউ বাবা মা বা পরিবারের কেউ একজন শেখাচ্ছে যে এটা 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 এটা, ঠিক আছে? তারপরে কী করলাম, আমাদেরকে একটা বিদ্যালয় পাঠালো, বিদ্যালয় থেকে আমরা উচ্চ মাধ্যমিকে শেষ করলাম, মাধ্যমিকে কলেজে গেলাম, কলেজ থেকে পরে হায়ার স্টাডিজের জন্য আমরা ভার্সিটিতে আসতেছি। এই যে একটা সিস্টেমিক জ্ঞান বা সিস্টেমমূলক একটা জ্ঞান, মানে পাঠ্য বইয়ে যে জ্ঞান লাভটা আমরা করি, এই জ্ঞান লাভ কি আসলে আমরা কোনো কাজে খাটাইতে পারি? কতটুকু খাটাইতে পারি? প্রশ্ন থেকেই যায় যে আমাদের একাডেমিক জ্ঞানটা আসলে আমরা কতটুকু কাজে খাটাইতে পারি। এই কাজে খাটানোর সময় আমরা কী কী করতে পারি বা কতটুকু জ্ঞান ওই সাথে রিলেট করা যায়। পুরো জীবনটা আমার অনেক লম্বা, এর সাথে কিন্তু হয় না। শিক্ষা সাবজেক্টে পড়ার সময় বেশ খুব সুন্দর কিছু শিক্ষার সংজ্ঞা শিখেছিলাম, যেখানে যেটা হচ্ছে যে একটা হচ্ছে প্রথম যেটা গঠনমূলক সংজ্ঞা, আর একটা হচ্ছে কিছু একটু নিম্নমানের সংজ্ঞা যেটা দেওয়া হয়। নিম্নমানের সংজ্ঞাটা শিখে বলে যে মানুষ নাকি ঠেকে শেখে, মানুষ নাকি ঠেকে শেখে। এখন ঠেকে শেখাটা কেন? সব কিছুই আমরা ঠেকেই শিখি। যদি আমার বই পড়তে না হইতো তাহলে কিন্তু আমরা পড়ার ইচ্ছা প্রকাশ করতাম না। যদি না বলতো যে তোমার স্মৃতি এমন লাগে, তোমার জিপি এমন না হলে তুমি ওই জায়গায় যেতে পারবো না, তার মানে কি আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন শিখতে হবে। তখন কিন্তু আমাদের শেখার জন্য আগ্রহ হয়। প্রতিষ্ঠানে যতই শিক্ষা থাকে, কাউকে যদি বলা হয় যে তোমার লাইফে তুমি একটা বিসিএস ক্যাডার হয়ে যাবা, তোমার একাডেমিক পড়ার দরকার নেই, তুমি এমনিতে তোমার মতো দেখো ট্রাই করে পারো কিনা,
আমরা সবাই সেটাই করি, কিন্তু ওই যে সিস্টেম একটা তৈরি করে দিছে, ওই জন্য আমাদেরকে শিখতে হচ্ছে একাডেমিক প্রেশার। তো একাডেমিক পড়াটাকে পড়তে উদ্বুদ্ধও করতেছি, সাথে সাথে হচ্ছে পারিপার্শ্বিক জ্ঞান লাভের কথা আমি বলতেছি, যেটা হারমানিস বলছে যে ধারণকৃত জ্ঞান ফলপ্রসূ হয় না, আমাদেরকে থেকে শিখতে হবে, ফোকন না খাইলে কাজ হবে না। আজকে কোনো একটা ভাইয়ের কাছে যাও যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝিনি, সে আদৌ তোমাকে সময় দেয় কিনা। একদম স্যারের কাছে যাও, স্যার আমাকে এটা আরেকদিন বুঝে দেবো, স্যার বলতে আমি ক্লাসে বুঝেছিলাম বুঝেছিলাম, তুমি যদি ক্লাসে না থাকো সেটা কিন্তু তোমার জন্য এডিট করতে চাই। তোমাকে কিন্তু নিজেকে ঠেকিয়ে শিখতে হচ্ছে তোমার চাহিদা অনুসারে। তুমি যদি শিখতে চাও তুমি শিখবা, না শিখতে চাইলে তোমার শেখার দরকার নেই। এখন এই যে দরকার নেই সেটাও কিন্তু দরকার আছে বলেই তুমি শিখতে চাও না। এরপর আরও কিছু জিনিস আছে, যেটা হচ্ছে জ্ঞানের আধারে বিদ্যালয়ে যেতে হবে, কিন্তু গুরু ও তাদের শিক্ষা জীবনে আগানো যাবে না। শিক্ষকরা অনেক সময় বলে আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করছি, এই করছি সেই করছি, আমি লাইফে এখানে এইভাবে করে আসছি, তোমরা এই কাজটা করো। তিনি কখন করছে? তিনি 60 দশকের লোক। তোমরা কি সবাই 60 দশকের লোক? তোমরা 20s পরে। তো তোমাদের আসলে ভাবনা চিন্তা 20s পরে, তোমাদের সারাউন্ডিং আবহাওয়াটা 20s পরে। তো এই যে 2000 সালের পরে যারা আসছে তারা এই সরি তো 2000 সালের পরে যারা আছে, বইয়ের ভেতরেও যাবো আমি মতাদর্শ দিয়ে তারপর যাচ্ছি। সেটা হচ্ছে যে সময়ের সাথে সাথে নিজের পথটা ওইভাবে তৈরি করে আনতে হবে, টিচারদেরকে তাদের মতো করে সম্মান দিতে হবে, কিন্তু তাদের সকল কথা শুনে শুনে চলা এটাও হচ্ছে আমাদের কাম্য না, কিন্তু তাদের কথা অসম্মান দেখানো আমাদের কাম্য না। হারমান হেস যেই কাহিনীটা লিখেছেন সেটা হচ্ছে দুটা বন্ধুকে নিয়ে। তার লেখার ভিতরে আসলে শুধু ভারত উপমহাদেশ না, ভারত উপমহাদেশের বুদ্ধ দর্শন হিন্দু দর্শনের সাথে সাথে পাশ্চাত্যের এনভায়রনমেন্টটাকে টেনে নিয়ে আসছে। কীভাবে টেনে নিয়ে আসছে? আবার কিছু তার লেখার ভিতরে খুব সুন্দর কিছু জায়গা আমার খুব খারাপ লাগছে, যেটা আমি এখন তুলে ধরতে চাচ্ছি। এখানে মেইন কিছু ক্যারেক্টার আছে। বুদ্ধ ছিল, যার সাথে মেইন ক্যারেক্টার সিদ্ধার্থ দেখা হয়েছে। সিদ্ধার্থের একজন বন্ধু ছিল গোবিন্দ, এছাড়া তার বাবা মায়ের ক্যারেক্টার আসছে, এবং তার খুবই প্রেয়সী একজন ছিলেন, যাকে আমি স্ত্রী বলেও এখানে বলতে পারতেছি না, আবার তাকে হচ্ছে তার প্রেয়সী হিসেবেও দেখাতে পারতেছি না। কেন দেখাতে পারতেছি না? তিনি যে কাজটা করেছেন, তিনি বিবাহ বহির্ভূত একটা সন্তানের জন্ম দিয়েছেন, যেটা তৎকালীন ভারত উপমহাদেশের কালচারের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক ছিল, সম্পূর্ণ সাংঘর্ষিক ছিল। লেখক ভারত উপমহাদেশে এই জিনিসটা যখন নিয়ে আসছে, তখন কিন্তু আমার কালচারের উপর একটা আঘাত। সে কিন্তু পাশ্চাত্যের ধারণাটাকে এখানে লালন করছে, তার থিঙ্কিংটা এখানে ফলাইছে। এই জিনিসটা আমার কাছে একটু অট লাগছে, এবং সেই সন্তান তাকে ভবিষ্যতে বাবাও ডাকছে। তাহলে ওই স্ত্রীকে আমি কি বলবো? তিনি একটা নর্তকী ছিলেন, যার ভালোবাসা বা প্রথম দিক থেকে যদি শুরু করি, সেখানে আমি একটা বড় জিনিস পাই লেখকের লেখার ভিতরে, সেটা হচ্ছে বলতে দ্বিধা নেই তিনি এলজিবিটি কমিউনিটিকে মেবি রিপ্রেজেন্ট করছে। তিনি তার বন্ধুর সাথে যে সময়টা দেখাইছে, তিনি একজন ব্রাহ্মণ ছিলেন, সুদর্শন পুরুষ, পুরো এলাকার মানুষ তাকে খুব বেশি পছন্দ করত, মানে সকল রমণীরা তাকে খুব মানে একটা আইডল হিসেবে মানে, কিন্তু তার ওই আইডোলজি তার খুব একটা টানতো না। তার টানতো তার যদি তার যে বন্ধুটি ছিল, খুব কাছের বন্ধু গোবিন্দ, সে যখন তার হাসির প্রশংসা করতো তখন তার ওই জিনিসটা ভালো লাগতো। এটা লেখকের ওই ইউএসএ ঘটিত একটা ঘটনার সাথে সে এটা নিয়ে করছে। এক্স্যাক্টলি ভারত উপমহাদেশের বন্ধুত্বগুলো এমন ছিল না। 60-এর দশকে এই ধরনের বন্ধুত্ব ভারত উপমহাদেশের না। তো সে যখন যুবকের আগে বয়সন্ধিকালে আমাদের সবারই একটা মনের ভিতরে অনেক নতুন নতুন আশা আকাঙ্ক্ষা তৈরি হয়, জ্ঞানের চর্চার দিক থেকে কেউ পথভ্রষ্ট হয়। তো সিদ্ধার্থ যে কাজটা করছে, সে নিজেকে জানার চেষ্টা করছে, নিজেকে হচ্ছে এই যে আমাদের ভেতরে যত ধরনের ষড়রিপু আছে এগুলোকে দমন করে সে নিজের আত্মাটাকে উন্মোচিত করতে চেয়েছে। সে কী করছে? পিতার অনুমতি নিয়ে জোর করে না করে, মানে সে এতটাই অটল ছিল, বাবা তাকে সন্ন্যাস গ্রহণ করার দিকটা দিতে বাধ্য হয়েছে। তো এই সময়টাতে সে সন্ন্যাস নিতে গেছে, তখনও তার বন্ধুকে তার সাথে পাঠিয়ে দিয়েছে। তো দুইজন একই সাথে বনে গিয়ে তারপরে সাধনা করছে, তারপরে তার হচ্ছে বিভিন্ন ধরনের গুরুর কাছ থেকে শিক্ষা নিছে। এই শিক্ষাগুলো তার রুচিতে মানে তাকে বাঁধতে পারে না, সে আরও জ্ঞান চায় কীভাবে কী করা যায়। তখন তার হঠাৎ দেখা হয় বুদ্ধের সাথে, সে বুদ্ধের সাথে দেখা করার চেষ্টা করে, সে বুদ্ধের সাথে তার থেকে জ্ঞান লাভ করে। পৃথিবীতে তার বাবার কথা তাকে কখনো মাথা নত করেনি, কিন্তু বুদ্ধের কথা তাকে মাথা নত করতে বাধ্য করছিল। সে তাকে অতটা শ্রদ্ধা করছে, কিন্তু সে তার উপদেশও গ্রহণ করে, তার মতাদর্শ সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু তখন কিন্তু গোবিন্দ কী করছে? বুদ্ধের যে আইডিওলজি সেটাকে সে গ্রহণ করছে। তো যখন গোবিন্দ করছে, তখন গোবিন্দকে কিন্তু বুদ্ধের সাথে থাকতে হয়েছে।
আর গৌতম চলে গেছে তার ভবিষ্যতের সময়। তখন তিনি ভবিষ্যৎ আগানোর সময় বুদ্ধের কাছ থেকে অনুমতি প্রার্থনা করছে, যে তার বুদ্ধকে বলছে আমি আপনার সাথে কিছু কথা বলতেছি, আপনি যদি সময় করে আমাকে কথা বলার সুযোগ দেন। তখন সে কিছু জিনিস জিজ্ঞেস করছে যে আপনি যে মতাদর্শ দেখাচ্ছেন সেখানে আপনি যে বুদ্ধ কীভাবে হয়ে উঠছেন, সাক্ষ্যময়ী বাক্য কীভাবে পাইছেন, এই জিনিসটা কিন্তু আপনি বলতেছেন না, এটা আসলে বলাও সম্ভব না। আজকে আমি যদি আমার একজন শিক্ষকের উদাহরণ দিই, রিসেন্টলি রঞ্জিত পোদ্দার স্যার হচ্ছে চলে গেলেন, তো সে কীভাবে আজকে রঞ্জিত পোদ্দার স্যার হয়ে উঠছে এই জিনিসটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না, এটা সে নিজেও ডিসক্রাইব করতে পারবে না। সে জাস্ট তার একটা সিকোয়েন্স বলতে পারবে, কিন্তু তার লাইফস্টাইলে সে কতটুকু কোন জায়গায় এফোর্ট দিচ্ছে প্রত্যেকটা কথা কিন্তু আমাদেরকে বলা সম্ভব না, বলাটা সে চাইলেও বলতে পারবে না, মেমোরাইজ করতে পারবে না। তো তখন আর কি বলতেছিল যে আপনার কথার সাথে আমার এই জায়গাটাতে একটু ভালো লাগে না। কী ভালো লাগে না? যে আপনি সবসময় কন্ট্রোলে রাখতে বলছেন সব কিছু, কিন্তু একটা জায়গা বাদ করে যাচ্ছে, যেটা হচ্ছে প্রেম বা ভালোবাসা। ভালোবাসা ছাড়া পৃথিবী অচল, একটা সিস্টেমে পৃথিবী চলে ঠিক আছে, কিন্তু ভালোবাসা ছাড়া এই জিনিসটা সে খুঁজতে চাইতেছে। তখন সে একটা কথা বলছে, যে কথাটা আমি এখানে বক্তৃতা দিচ্ছি। গোবিন্দ ভিক্ষু হয়েছে, পেয়েছে হাজার ভিক্ষুর ভ্রাতৃত্ব, তার শৈরিক বসন নিয়ে যায় হাজার ভিক্ষুর গৈরিকে, তার সাথে এক বিশ্বাস এক ভাষা গোবিন্দ ভাগ করে গ্রহণ করে। কিন্তু সিদ্ধার্থ কার দলে? তার বন্ধু যেহেতু এখন অলরেডি একটা দর্শন চলে গেছে, তাহলে আমি এখন কার দলে? তা কার জীবনে সে ভাগ বসাবে, মানে গোবিন্দর জীবনে সে এতদিন যে ভাগ বসাইতো সেই জিনিসটা সে বলতে চাচ্ছে, কার ভাষা তাকে ভাষা দিবে। লেখক লাস্ট প্রথম অধ্যায়ের যে লেখাটা লিখছে সেখানে যে বুদ্ধের যে তার যে জ্ঞানাহরণের যে জায়গাটা, সেই জায়গাটা এখানেই শেষ হবে। তো সেইখানে সে যে জিনিসটা বলছে তার বন্ধুকে ছেড়ে যাওয়ার বিষয়টা, কিন্তু সে আসলে এখানে এক্স্যাক্টলি বন্ধুকে ছেড়ে যাওয়ার ঘটনাটা বোঝায়নি, সে পাশ্চাত্যের একটা কালচারকে সে এখানে খুব ভালোভাবে ইন্ডিকেট করছে, যেটা আসলে আমাদের কালচারের সাথে যাচ্ছিল না। সেকেন্ড হাফে যেটা ছিল, সে এই সময়টাতে কী করেছে, কমলা নামে এক নর্তকী, যার রূপের বর্ণনা আমরা অনেকভাবে পেয়ে থাকবো, এই গল্পটা পরে নেক্সট টাইম যারা পড়বে তারা অবশ্যই বুঝবে যে সে নর্তকীর রূপের ছটায় এলাকাবাসী বলো তা বা তৎকালীন সমাজ ব্যবস্থা খুব বিমোহিত হয়ে যেত। এখন সিদ্ধার্থ সবার কাছ থেকে ছেড়ে দেওয়ার পর এখন সে কোথায় যাবে জ্ঞান আহরণের জন্য? তার বাবার কাছে অনুমতি নিয়ে আসে সন্ন্যাসের জন্য, সেখানে যেতে পারবে না। তার কোনো বন্ধুও নাই, এখন সে সেই বন্ধুর কাছে যাবে। কোনো তার গুরুও নাই যার কাছে যাবে শিষ্যত্ব গ্রহণ করবে, কোনো কেউই নাই, আর সে কারো শিষ্যত্ব গ্রহণ করতে চায়। এখন সে শিক্ষাটা কোথায় পাবে? এখন সে গেছে একজন নর্তকীর কাছে, তার থেকে শিক্ষা লাভ করার জন্য। সে কীভাবে শুনি আচ্ছা কি বলতেছে। তো এখন সে বিভিন্ন শিষ্য থেকে শিখছে, পজিটিভ এনার্জি তো তার নেওয়া শেষ। এখন হয় কি, আমাদের আসলে নিজেদের ভিতর নিয়ন্ত্রণ থাকে না, আমরা যতই চেষ্টা করি না কেন। এখানে সে বলছিল যে আমার যুবক বয়সের যে তাড়নাটা থাকে সেটাকে আমি অলরেডি কন্ট্রোল করে ফেলছি, এখন আমার আর ওই ধরনের এনার্জি নাই যে আমি কোনো ধরনের অন্য কোনো পথভ্রষ্ট হব। তো সেই দিকটা থেকে সে এখন নতুন শিক্ষার দিকে যাবে। শিক্ষার দিকে যাওয়ার সময় সে কী করছে, খারাপ একটা শব্দ, প্রচলিত একটা শব্দ আছে, একজন নর্তকী, বাংলাতে একটা খারাপ শব্দ বলা হয়, আমি আর সেটা না বলি। তো তার কাছে গেছে শিক্ষা গ্রহণ করতে। তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করা যায় না এটাও কোনো কথা না, শিক্ষা সব জায়গায় আছে। সে কীভাবে এইখানে আসলো তারও একটা কাহিনী আছে, এবং সে কীভাবে লাইফটাকে চালাইতেছে এই দর্শনটাকে আমাকে জানতে হবে। এখন সেটা যদি আমি নিজের উপরে প্রয়োগ করি সেটা আমার ব্যর্থতা। সিদ্ধার্থ কী করেছে, তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে গেছে যে সে এই রূপের আলো কীভাবে হচ্ছে, কেমনে কী হচ্ছে, এগুলো সবাইকে বিমোহিত করতেছে, এই জিনিসগুলো সে জানতেছে। কেন জানতেছে? নিজেকে আরও নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু নিয়ন্ত্রণে আনতে গিয়ে সে আসলে তার দর্শন, তার আত্ম উপলব্ধির যে বিষয়টা ছিল, জ্ঞানটাকে, এই জিনিসটা সে হারায় ফেলে, এবং সে সংসার জীবনটাকে ভাবতে শুরু করে। তার ভিতরে এখন সংসারের চিন্তাভাবনা আসে। তার আগেই সে যখন বুদ্ধকে ত্যাগ করে আসে তখনই সে বলতেছিল যে আমি শুধু নিজের অহংকে এতদিন নিয়ন্ত্রণ করে রাখছি, কিন্তু আমি যে সিদ্ধার্থ, আমি কে, এই জিনিসটা এখনো জানি। মানুষ ভালো জানে, আমি জানি। এই নিজেকে জানাইতে গেল যে আমি কে, আমিকে জানাইতে গিয়ে নর্তকীর কাছে গেল, নর্তকীর সাথে থেকে থেকে তার একটা সন্তান হয়ে গেল। এই সন্তানটাকে এখন সন্তান হওয়ার পরে সে ভাবতেছে আমার বাবা আমাকে বলছিল যায়ও না, আমার সন্তান তো বড় হচ্ছে, এখন এই সন্তানও তো দুদিন পর সন্ন্যাস নিতে যাবে, তখন আমার কি কষ্ট লাগবে। তখন তার বাবার কথা মনে হয় যে আমার বাবা এরকম তৈরি হয়েছে। তো তার সন্তানও একই পথ দর্শন করে। তখন সে হচ্ছে কি করবে, তখন সে একটা নদীর পাড়ে গিয়ে ভাবতে থাকে, জীবনের সাথে নদী রিলেট করে। এর আগে সে হচ্ছে বগের লাইফের সাথে রিলেট করছে, মৃত শকুনের সাথে সে হচ্ছে চিন্তা করেছে, তার আত্মা প্রবেশ করিয়েছে, কীভাবে তারা কষ্ট পায়, এই সাফারিগুলো সে দেখছে। তো এখন সে নদীর সাথে দেখতেছে নদী কী কাজ করে, প্রবাহমান নদী বইয়ে নিয়ে যায়, জোয়ার ভাটা আসতে থাকে।
তো এই জিনিসগুলো ভাবতে ভাবতে সে চিন্তা করে যে আমি একটা স্রোতের দিকে বহমান ছিল, সেখান থেকে আজকে আমি ভাটায় কীভাবে আসলাম। তখন আবার তার সে আত্মগ্রন্থি হয়, সে আবার হচ্ছে নতুনভাবে জানতে শুরু করে। তো এর ভিতর থেকে আসলে সে বিভিন্ন ধরনের জ্ঞান লাভের কথা বলে থাকে। এই পর্যায়ে তিনি নদীর তীরে যখন যায় তখন মাঝি মোল্লাদের ভিতরে একজন লোকের নাম ছিল হচ্ছে বাসুদেব। বাসুদেব চরিত্রটা আমরা দেখতে পাবো। সেই বাসুদেব মাঝির কাছ থেকেই সে জীবনের সেরা বুদ্ধ যিনি ছিলেন তার থেকেও তিনি জ্ঞান লাভ করতে পারেননি, কারণ হচ্ছে তিনি আরও জ্ঞান চেয়েছিলেন, বাস্তব জীবনের জ্ঞান, যেটা আধ্যাত্মিক আসলে। ওই আধ্যাত্মিক জ্ঞানের কাছে সে না গিয়ে যখন সে লাস্ট বয়সে এসে বাসুদেবের কথা যখন শুনলেন, যে মাঝির কথা যখন শুনলেন, তখন তিনি আসলে জীবনের মর্মটা বুঝতে পারলেন, আত্মোপলব্ধি করতে পারলেন, জীবন দর্শনটা কাটবেন এবং পরম জ্ঞানের যে চিন্তাটা সে জিনিসটা সে করতে পারছে। তো এখানে আমার আরও কিছু নোট ছিল যেটা আমি পড়ার পরে করেছি, সেটা হচ্ছে নিজের উপরে সবসময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে। নিজেকে যদি নিজের নিয়ন্ত্রণ না রাখা যায়, মোটিভেশন কখনো নিজেকে আসলে নিয়ন্ত্রণ করতে পারে। সাময়িক সময়ের জন্য তোমাকে হয়তো বা প্যারাসিটামলের ডোজ যে হ্যাঁ এটা সাময়িক রিলিজ দিচ্ছে, কিন্তু তোমার ওই প্যারাসিটামল দুদিন পরে কাজ করবে না। তখন কিন্তু তোমার ওই আবার জ্বর হবে, আবার ঠান্ডা লাগবে, মাথা ব্যথা হবে, টাকলে খাবার টাকলে ওই সাময়িক সময়ের জন্য মাথা ব্যথা কিন্তু কার্ডটা করতে যাচ্ছে না। মাথা ব্যথা কেটে উঠবে কখন? যখন হচ্ছে আমরা থিঙ্কিং করবো যে হ্যাঁ আমাদের পজিটিভ এনার্জিগুলো ফ্রেজগুলোকে ট্রেস হিসেবে নেওয়া যাবে তখন। আর অতি চালাক হওয়া যাবে না, যেটা সিদ্ধার্থের ভিতরে আমি পরিলিখিত করেছি, যে সে জ্ঞানের সন্ধানে গেছে, একাধিক গুরুর কাছে গেছে, কিন্তু কারোর শিষ্যত্বই সে গ্রহণ করতে পারে, যার কাছে গেছে তার থেকেই আবার পরবর্তীতে বিদায় নিতে হয়েছে তাকে। এত বেশি চালাক হওয়া যাবে না। জ্ঞানের সবচেয়ে বড় একটা শত্রু আছে, সেটা হচ্ছে পণ্ডিত। পণ্ডিত ব্যক্তি কারা? তৎকালীন সময় পণ্ডিত ব্যক্তি, বর্তমান সময় হচ্ছে শিক্ষক বা হচ্ছে মডারেটর। তারা কি করে? তাদের দর্শনগুলো চাপায় দেয়, তাদের যে জ্ঞানের লেন্স ততটুকু চাপায় দেয়। আমাদের জ্ঞানটা কিন্তু সীমাবদ্ধ কোনো বিষয়, জ্ঞানটা বিস্তৃত বিষয়, যেটার কোনো পরিমাপই হয় না। কিন্তু শিক্ষকরা দেখবা শিখাই দিবে লাইফের ডেস্টিনেশন হচ্ছে এইটা। তুমি বিসিএস ক্যাডার হও, বা তুমি এখান থেকে বাংলাদেশের যেহেতু লাইফস্টাইল এরকম, দেশের বাইরে তুমি ফ্রিডম পাইতেছো, উন্নত লাইফস্টাইল, এখানে চলে যাবে। এই যে রেঞ্জ ধরাই দিচ্ছে, এটা করা যাবে না। নিজেকে আত্মোন্নতি করতে হলে আমার জ্ঞানের পরিসীমা কোথায় 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 আমি যেতে চাই? শুধু এক জায়গায় স্থির হয়ে বসে থাকবো, নাকি আমার সারাউন্ডিং জ্ঞানটা বিভিন্ন জায়গায় দিয়ে যাবে? তো এই জায়গাটা থেকে আসলে রাখতে হবে যে জ্ঞানের সবচেয়ে বড় সত্য হচ্ছে পণ্ডিত ব্যক্তি, যিনি জ্ঞানকে একটি স্থানে সীমাবদ্ধ করে রাখেন পাণ্ডিত্য দিয়ে, যে ক্ষেত্রে জ্ঞানের অপমৃত্যু হয়। পথভ্রষ্ট হয়ে যাওয়া, পরকীয়া, মাদক সেবন করা, এগুলো সবই সম্ভব, চাইলে এগুলো যে কেউ করতে পারে। কিন্তু অবশেষে বুঝতে হবে এটা আসলে সমাজের জন্য ক্ষতি, নাকি আসলে ব্যক্তিগতভাবে আমি নিজের ক্ষতি করতেছি। সিদ্ধার্থ যে কাজটা করছে, এত জ্ঞান নেওয়ার পরে তিনি গেছেন কি কাছে? নর্তকের কাছে জ্ঞান লাভ করতে। তো জ্ঞান লাভের পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। তুমি যে কাজটা করে আসছো, যেটা আমাদের উপমহাদেশে ছিলই না, এখন লেখক যেভাবে রিপ্রেজেন্ট করতেছে সেই কাহিনীটা আমাকে আমি বলতেছি। ঘটনাটা যদি এরকম হয়ে থাকে পাশ্চাত্যের ঘটনা, তাহলে সেটা লেখকের একমাত্র ত্রুটি। আমার ত্রুটি হচ্ছে সেখানে যে লেখক পাশ্চাত্যের জিনিসটাকে ভারতীয় উপমহাদেশের সাথে দিচ্ছে। শিক্ষকদের জ্ঞান হচ্ছে সাধনালব্ধ, যা মধুর মতন বিশুদ্ধ। শিক্ষকের জ্ঞান হচ্ছে সাধনালব্ধ, তা হচ্ছে মধুর মতো বিশুদ্ধ, কিন্তু অতিরিক্ত যদি মধু গ্রহণ করা হয় সেটা শরীরের জন্য হানি। এটাও বুঝতে হবে যে আমি অতিরিক্ত মধু পান করলে সেটা আমার কতটুকু ক্ষতি করতে পারে। নির্দিষ্ট অ্যামাউন্টে নেওয়ার চেষ্টা করবো, বাকিটুকু চেষ্টা করবো বর্জন করার, যে হ্যাঁ এতটুকু হলেই আমার হয়ে যাবে, বাকিটুকু আমি রেখে দিই, পরবর্তীতে বাকিরাও এটা গ্রহণ করার স্বাদ নিতে পারে। তাই সিদ্ধার্থ যে কাজটা করেছিল, তিনি তার বন্ধুকে রেখে গিয়েছিল, বাকি নিজের জ্ঞানের সন্ধানে নিজে বেরিয়ে পড়ছিল। নিজের চিন্তা চেতনা, নিজের ভাবনা চিন্তা নিজেকেই উদ্বুদ্ধ করবে আগামীর পথে তুমি কীভাবে নিজেকে সফল। আর সফলতা কখনো স্থায়ী না, সফলতা নতুন বিশেষ ক্ষেত্রে বিশেষভাবে হয়ে থাকে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সফল হতে পারবো না, সফলতা আমাদেরকে আমার চেষ্টা থাকতে হবে। তো 50টা না পারি, 10টা তো অ্যাটলিস্ট পারবো। 10টা জায়গায় যদি আমি সফল হতে পারি সেটাই অনেক। কিন্তু একটা জায়গায় আমি বিসিএস ক্যাডার হয়ে বসে থাকলাম, আমার পররাষ্ট্র ক্যাডার হয়ে গেছে, আমার প্রশাসন ক্যাডার হয়ে গেছে, আমার শিক্ষা ক্যাডার হয়ে গেছে, স্বাস্থ্য ক্যাডার হয়ে গেছে, এনাফ। এই এক জায়গায় স্থির হওয়া যায়। স্থিরতা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। যখন তুমি এই স্থিরতা থেকে বেরোবা, তখন সারাউন্ডিং সমাজটাকে যখন দেখতে শুরু করবে তোমার কাছে বোঝ লাগবে। একজন শিক্ষক হিসেবেও যদি তুমি অনার্সের শিক্ষার্থী, বিএড অনার্সের যেহেতু শিক্ষক হিসেবে যদি তুমি নিজের ক্যারিয়ারটা শুরু করো, হ্যাঁ তুমি শিক্ষক হতে পারো, শিক্ষক হওয়ার মতো জায়গা আছে। এই শিক্ষক হওয়ার পরে তুমি যখন তোমার অবসর জীবনের দিকে যাবা, তখন মনে করবা যে এই রেঞ্জে তোমার শিক্ষার্থীরা যখন তোমার কাছে ছিল তখন খুব ভালো লাগবে।
সমাজের 10 জন মানুষের সাথে কিন্তু তোমার ওইরকম সময় ছিল না। লাইফে একটা বড় সময় তুমি শুধু বিদ্যালয়ে কাটাইছো শিক্ষার্থীদের মাঝে। তখন কিন্তু বাকিরাও তোমার কাছে আসবে না। তখন কিন্তু তোমার খুব খারাপ লাগবে। এই খারাপ লাগাটা যাতে তৈরি না হয়, নিজের রেঞ্জটাকে বড় করতে হবে। তো আমার আসলে ফার্স্ট হাফটা ছিল আজকের প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ আমি এরপরে আবার রিভিল করবো সিদ্ধার্থ। হারমোনিয়াসের লেখা নিয়ে আসলে আমার কোনো এরকম কিছু মানে তাকে অ্যাটাক করার মতো কিছু নাই, এই কারণেই নাই তিনি অলরেডি সাহিত্যে বড় বড় 2টা পুরস্কার প্রাপ্ত। তার লেখা সবসময় চমৎকার। আর তার লেখার সাথে আমার একটাই সমস্যা যে সে দর্শন যেহেতু একটা লেখা লিখছে দর্শনের সাথে সে সমাজ ব্যবস্থা একটা মিল ঘটাইতে চাইছে। ওই স্থানের মিলটা ঘটাইলেই ভালো ছিল, কিন্তু সে যেহেতু তার নিজস্ব দর্শনটাকে পাশ্চাত্যের দর্শনটাকে আমার ভারতীয় মতের সাথে মিল করছে, এই মিলটা আমার কাছে একটু মানে পাঠ বিবর্জিত বিষয় মনে হয়েছিল, যে এটাকে একটু ভালোভাবে যদি সে অ্যানালাইজ করতো, অথবা আমি যেহেতু তার মেইন কপিটা পড়ি নাই, আমি জাফর আলম স্যার এটা পড়ছি, জাফর আলম স্যার যেন ট্রান্সলেট করেছেন, তো ওই ট্রান্সলেটটাতে আমার একটু সমস্যা বলে মনে হয়েছে। এই জায়গাটাকে একটু উন্নত করা যেত। তাছাড়া হচ্ছে সিদ্ধার্থ গল্প উপন্যাসটা সবার কাছে খুব জনপ্রিয়। আর সবাইকে সাজেস্ট করবো সিদ্ধার্থ পড়ার জন্য। ব্যক্তি বিশেষ তোমাদের জীবনের যত রাগ, ক্ষোভ, অভিমান, বাবা মায়ের সাথে অনেকের হয়তো বা দ্বন্দ্ব থাকতে পারে, নিজের লাইফের হেজিটেশন থাকতে পারে, লাইফের আপস অ্যান্ড ডাউনস, সেটা হতে পারে একাডেমিক প্রবলেম, সেটা হতে পারে লাইফের পার্টনার জনিত সমস্যা, যে কোনো সমস্যা, এই জিনিসগুলো থেকে যদি নিজেকে রিলিজ করতে চাও সিদ্ধান্তটা করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।